ক্ষেত্রে বাধা নিউ ওয়াকআপ প্রপার্টি আর কোনো জেনারেশনই হবে না ঠিক আছে, বলবে যে ঠিক আছে তাহলে এটা ভেরিফিকেশন করে দেখা হোক এটা ওয়াকআপ প্রপার্টি না ওয়াকআপ প্রপার্টি নয়। আপনি ছুটে গিয়ে মামলা করবেন, হয় ওয়াকআপ ট্রাইব্যুনালে যাবেন, নাহলে হাইকোর্টে যাবেন। হাইকোর্ট অর্ডার দেবে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ডার দেবে আপনাকে যে যতদিন না পর্যন্ত ফাইসালা হচ্ছে ততদিন পর্যন্ত মসজিদে তালা দেবে। কিন্তু আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন হচ্ছে 370-এর সময়, ট্রিপল তালাক বিলের সময় আমরা এই সমস্ত এমপিদেরকে ওয়াকআউট করে বেরোতে দেখেছি কার নির্দেশে? তাহলে রাজনৈতিক দলের নির্দেশ ছিল, কিংবা অ্যাবসেন্ট হতে দেখেছি। এনআরসি সিএ এর সময় যখন সারা দেশ উত্তাল হয়ে গেছে তখন আমরা দেখেছি যে একাধিক এই রাজনৈতিক দলের এমপিসরা অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত। আপনি কি বলছেন যেমন মৌনতা সম্মতির লক্ষণ বলা হয়, তাই এটাকে এইরকম ভাবে মৌনতা থেকে মৌনতা বজায় রেখে আপনি বলছেন সম্মতি দিয়েছেন। রাষ্ট্রের নাগরিকের বিপক্ষে হয়, আর মুষ্টিমেয় কতগুলো প্রতিনিধি যারা ওই জনগণের সমর্থন নিয়ে তারা সংসদে নির্বাচিত হয়েছে, তারা যদি আজকে ভুল পাল্টে দেয়, তারা যদি আজকে তাদের সঙ্গে বেইমানি করে, তাহলে জনগণ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। তাদের জীবনকে বাজি রেখেও রাস্তায় নামবে। কৃষক বিলের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং অধিক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সেই বিলকে কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করতে তুলে নিতে বাধ্য হয়েছে আন্দোলনের প্রতিবাদে। এবং আগামীতে আমাদের যে ওয়াকআপ সংশোধনী বিলের ক্ষেত্রে তো জনগণের যে তীব্র আন্দোলন, সেক্ষেত্রে দেখা গেছে যে সেইভাবে সারা ভারতবর্ষ জুড়ে কৃষক বিলের বিরুদ্ধে একটা জনমত গঠন হয়েছে। সেক্ষেত্রে মিডিয়ার তো একটা মাধ্যম, একটা ভূমিকা ছিলই, একটা স্ট্রং একটা রোল ছিল। আমি দেখেছি এই মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী যে কোনো বিল বা আইনের ক্ষেত্রে কিন্তু মুসলিম জনগণকে সেইভাবে সংগঠিত হতে দেখা যায়নি, বা তাদের অ্যাওয়ারনেস লেভেলটা কিন্তু সেই লেভেলের না। সেক্ষেত্রে তো একটা বড় বাধা বা সমস্যা না। এটা শুধু দেখুন, সংগঠিত হতে একটা সময় লাগে, এটা নিশ্চিত। যে কোনো জনগোষ্ঠী সংগঠিত হওয়া এত সহজ জিনিস না, সময় লাগে। কিন্তু পরিস্থিতি সংগঠিত করে। ভারতবর্ষের পরিস্থিতি এমন একটা দিকে যাচ্ছে যে বিভাজনের যে রাজনীতি বা মেরুকরণের যে পরিস্থিতি অটোমেটিক্যালি কিন্তু সংগঠিত হবে, এবং এটা দেশের জন্য গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয়। এটা অত্যন্ত খারাপ একটা। কৃষি বিলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কৃষকরা না, কিন্তু যে কোনো পেশার মানুষরা, বিশেষ করে বুদ্ধিজীবী সৃজনশীল মানুষ যারা, তারাও কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষই কি প্রতিবাদ জানাবে, বা এক্ষেত্রে কি অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ তো, যেহেতু মানবতার বিরোধী একটা পদক্ষেপ, সে যে কোনো মানুষই তো এই প্রতিবাদ জানানো উচিত? নিশ্চিতভাবে এখানে দলমত নির্বিশেষে সকল মানুষকে ওয়াকআপ প্রপার্টি বাঁচানোর জন্য পথে নামা উচিত বলে আমি বিশ্বাস করি। কারণ আজকে আমাদের বিপদের সময় যদি আমরা আমাদের হিন্দু ভাইদেরকে কাছে পাই, যে ভারতবর্ষে এমন পরিবেশে আমরা বসবাস করি যে অনেক কবরস্থান রয়েছে যেটা আমাদের হিন্দু ভাইয়েরা দান করেছেন, এবং অনেক শ্মশান রয়েছে যেটা আমাদের মুসলিম ভাইয়েরা জমি দান করেছেন, সেখানে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। সুতরাং এই যে বৈচিত্র্যপূর্ণ যে ভারতবর্ষ, এই যে ইউনিটি, এই যে সৌন্দর্যতা, এইটাকে কিন্তু এই আরএসএস নামক একটি সংগঠন, যারা চায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে এবং ভারতবর্ষে কেবলমাত্র হিন্দুরাই থাকবে, অন্য কোনো ধর্মের মানুষেরা থাকবে না, এই স্ট্র্যাটেজি যারা বিশ্বাস করে, তারা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বিজেপির হাতকে মজবুত করছে, যা দেশের জন্য খুবই ভয়ানক হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই পরিকল্পনা, তাদের এই যে কুপরিকল্পনা, এই কুপরিকল্পনায় কিন্তু সকলে ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র যে মুসলমান সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে তা নয়। আমার বাড়িতে যখন আগুন লাগবে তখন আমার পাশের বাড়িতে যারা আছে তাদের বাড়িতেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা সব থেকে প্রবল থাকবে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু আগুন ধরে যেতে পারে। সুতরাং আমরা পাশাপাশি একসঙ্গে বসবাস করি, আমাদের মধ্যে যে সৌহার্দ্য সম্পর্ক ছিল সেটা 2014 সালের আগের পরিস্থিতি আর পরের পরিস্থিতি একটু বিচার বিশ্লেষণ করে দেখুন, যে 2014 সালের আগে আপনার সঙ্গে যে সমস্ত হিন্দু বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আজকের পরিস্থিতিতে কি অবস্থায় আছে একটু নিজে আত্মবিশ্লেষণ করে দেখুন। একে অপরের প্রতি বিশ্বাস এবং সেই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আস্তে আস্তে দূরত্ব অনেক বেড়েছে, তিক্ততা বেড়েছে, বিদ্বেষ বেড়েছে।
এবং এটা কিন্তু চেষ্টা করেও কমানো যাচ্ছে না। মস্তিষ্কের মধ্যে একটা প্রিকনসিভড নোশন, একটা আগে থেকেই একটা ধারণা তৈরি হয়ে থাকে একে অপরের প্রতি। এটা কিন্তু যেমন হিন্দুদেরও মুসলমানদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মুসলমানদেরও কিন্তু হিন্দুদের থেকে দূরে সরিয়ে যাচ্ছে। এটা চাইলেও এক হতে পারছে না, এটা কিন্তু বর্তমান। না না, এটা হওয়ার কারণই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং মেরুকরণের রাজনীতি। অর্থাৎ কিন্তু মানুষ তো সচেতন, এই ধরনের যে রাজনৈতিক টুলসগুলো ব্যবহার করা হয়, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা মানুষ তো শিক্ষিত, এখন তো মানুষ শিক্ষিত, তারা তো মানে তাদের তো ধরে ফেলা উচিত যে এই ধরনের অস্ত্র ব্যবহার করে আমাদেরকে দূরে করে দেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে এটা বুঝতে সময় লাগবে মানুষ আবার বুঝতে পারবে যে না, যে এই ধর্মের লড়াইয়ের খেলা এটা ঠিক নয়। ধর্ম কোনোদিন মানুষকে হিংসা শেখায় না, কোনো ধর্ম, পৃথিবীর কোনো ধর্মই তাহলে মহান হতো না। ধর্ম কোনোদিন বিদ্বেষ শেখায় না। কোনো ধার্মিক ব্যক্তি কারো প্রতি যদি বিদ্বেষ পোষণ করে ধর্মীয়ভাবে, সেটা তার প্রথম অধর্ম, এটা কোনোদিন ধর্ম হতে পারে না। ওয়াকফ সম্পত্তির অপব্যবহার হতে পারে, তাহলে এই আশঙ্কা থেকে মুক্তি পেতে গেলে বা এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে এই মুহূর্তে কি মুক্তির পথ কি আছে বা এর কি করা যেতে পারে? এক কথায় সেটা জনগণের কি ভূমিকা থাকতে পারে বা জনপ্রতিনিধির কি ভূমিকা থাকতে পারে আপনার মতে? দেখুন, ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বৃহত্তরভাবে আমরা অল ইন্ডিয়া ওয়াকফ রক্ষা কাউন্সিলের পক্ষ থেকে আমরা নিচ্ছি অলরেডি। সেটা আমি এখনই আপনাকে এই মুহূর্তে বলা সম্ভব নয়। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় যে ওয়াকফ বোর্ডের যদি পাওয়ার অ্যাবলিশ হয়, নিশ্চিতভাবে মানে যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, বিল যদি পাস হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন ছাড়া কিন্তু কোনো পথ খোলা থাকলো না। দল মত জাতি বর্ণ নির্বিশেষে সকলকে পথে নামতে হবে। এটা ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা খোলা নেই আমাদের। কারণ এটা আমি মনে করি যে আমাদের ধর্মীয় স্থানগুলো চলে যাওয়া মানে এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের বাড়ি, নিজস্ব বাড়িতে অ্যাটাকটা আসবে। মানে এটা এনআরসির একটা ফার্স্ট ধাপ বলে আমি মনে করি। তো এটা দিয়ে বিজেপি বা আরএসএস তারা শুরু করতে চাইছে। এনআরসি যেহেতু হোল্ড অবস্থায় রয়েছে, হ্যাঁ, বিল পাস হয়ে গেছে এনআরসি, তারপরেও হোল্ড অবস্থায় রয়েছে, এটা দিয়ে শুরু করতে চাইছে তারা। তো আমি যেটা বলতে চাইছিলাম যে ওয়াকফ বোর্ডের তো পাওয়ার, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে ওয়াকফ বোর্ডের পাওয়ার নষ্ট হয়ে গেল এই বিলের পূর্ব অভিজ্ঞতা নেই যে এর আগে যে কটা বিল পেশ হয়েছে সব কিন্তু অনায়াসেই পাস হয়েছে। সেই ক্ষেত্রে সেই হিসেবে আপনি ধরে নিচ্ছেন হলেও হতে পারে। তো যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি আছে, আমাদেরকে কি করা উচিত? আমার মনে হয় যে সেই পূর্বের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম তৈরি করে দিয়ে গেছিলেন, সেই নিয়মেই হাঁটতে হবে আমাদেরকে। কারণ আমরা তো আমাদের ওয়াকফ প্রপার্টি যেগুলো ছিল সেগুলো বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছিল তাদের হাতে আমরা সঁপে দিয়েছিলাম। তাদেরকে বিশ্বাস করেছিলাম যে আমাদের টেকসই উন্নয়নের জন্য, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এই ওয়াকফ প্রপার্টি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করবে। কিন্তু দিনের শেষে দেখতে পাচ্ছি যে তারা লুটে পুটে খেয়েছে। সব রাজনৈতিক দল, পার্টিকুলারভাবে কাউকে বলছি না, খেয়েছে। এবং সেই অর্থে আপনি বলছেন মানে এখন কম্পিটিশন তৈরি করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন কম্পিটিশন তৈরি হয়েছে যে এই দল এতটা খেয়েছে, এই দল আরেকটু বেশি খেলো। ও বলছে যে আমি কিছুই পাইনি, আমি তাহলে আরেকটু নিই। বানরের পিঠে ভাগ যেটা বলে না, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যে সংখ্যালঘু মুসলমানদের যেটা করণীয় করা উচিত, যদি ওয়াকফ বোর্ডের পাওয়ার বা ক্ষমতা খর্ব হয়ে যায়, তাহলে মুতওয়াল্লিদেরকেই দায়িত্ব নিতে হবে। তারা নিজেরা এই সম্পত্তিকে রক্ষা করবে এবং ওয়াকফ বোর্ড যেটা সরকার অনুমোদিত ছিল সেটা অটোনোমাস হবে, সরকার অনুমোদিত হবে না। তার নিজস্ব একটি ডেমোক্রেটিক সিস্টেম থাকবে, গণতান্ত্রিক একটা পদ্ধতি থাকবে। সেখানে যারা সদস্য হবে তারা তাদের যেমন যোগ্যতার ক্রাইটেরিয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা ভোটিং প্রসিডিওর থাকবে, স্ট্রং অপোজিশন থাকবে, এসকে ইভ্যাকুয়েট করার মানে প্রভিশন থাকবে যে কেউ যদি দুর্নীতি করে সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া যাবে। এবং পলিসি চেঞ্জিং, ওয়াকফের যে এত রাজনৈতিক দল যে বারে বারে সেই 1934 সাল 1923 সালের প্রথম দ্য মুসলমান ওয়াকফ অ্যাক্ট, তারপর থেকে কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, 2024 সালে এসে দেখতে পাচ্ছি যে শেষ করার একটা পরিকল্পনা নিয়েছে এরা। 10 বারের বেশি অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। কিন্তু দেখলাম দিনের শেষে কি, যে ওয়াকফ প্রপার্টি রেস্কিউ হয়নি, উদ্ধার হয়নি, মুসলমানদের টেকসই উন্নয়নের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কার্যকারী হয়নি। তাহলে দায়িত্বটা মুসলমানদেরকে নিতে হবে, যারা ওয়াকফ প্রপার্টি দান করছে তাদেরকেই দায়িত্বটা নিতে হবে।
সুতরাং তৌহিদ আহমেদ খান সাহেব যেটা বললেন যে মুসলমানরা যাদেরকে বিশ্বাস করেছিল, যাদের দায়িত্ব দিয়েছিল, তারা কিন্তু সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং বানরের রুটি ভাগ করার মতো প্রকৃতপক্ষে যেটা করেছে সেটা হচ্ছে তোর ভালো করবো না তোর মন্দ করবো, বদলে কি দিবি তাই বল, ভালো করবো না তোর মন্দ করবো, বদলে ভোটটা আমার চাই। তো এই ধরনের রাজনীতি করা হয়েছে মুসলমান সম্প্রদায়ের সাথে। খুব আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে আলোচনা করলাম, আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুর উপর আমরা আলোচনা করব। যদি মনে হয় আপনারা আমাদের এই ভিডিও থেকে কিছু জানতে পারলেন, আরও কাউকে জানাতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন শেয়ার করতে পারেন, এবং সেক্ষেত্রে আমরা একটু মোটিভেটেড হব এই বিষয়ে। আরও যদি কখনো ভিডিও আরও এই বিষয়ের উপর আমরা আপলোড করি, যাতে করে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, তার জন্য আপনারা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমরা দেখেছি অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইবটা খুব দরকার আমাদের মোটিভেশনটা বাড়ানোর জন্য। ধন্যবাদ জানাবো হাওড়া টিভি চ্যানেলের পক্ষ থেকে তৌহিদ আহমেদ খান সাহেবকে, যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট, শিক্ষক এবং ওয়াকফ রক্ষা কাউন্সিলের সেক্রেটারি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য এবং অনেক মূল্যবান বিষয় আলোচনা করার জন্য। ধন্যবাদ।